বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প নিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন রোমান্টিক অত্যাচার। আজ আমরা আপনার জন্য রিক্তা আক্তারের লেখা রোমান্টিক অত্যাচার গল্পটা উপস্থাপন করতে যাচ্ছি। আজকের গল্পের পার্টে বিখ্যাত ভয়েস আর্টিস্ট মাফি এবং গল্পের নায়কের চরিত্রে আছি আমি সাজিদ। শুরু হচ্ছে রোমান্টিক অত্যাচার গল্পটি। আজ 15 দিন পর ডায়েরিতে কিছু লিখতে বসেছি আমি, কারণ বিগত 15 দিন যাবত আমার লাইফে সব ঠিকঠাক চললেও আজকে কিছু ভিন্ন ঘটেছে আমার লাইফে অন্য সব দিনের তুলনায়। রিত খানের বাড়ির পার্টি থেকে আসার পর বিগত 15 দিন আমি আশ্রম থেকে কোনো প্রকার বের হইনি, কারণ রিত খানের সাথে আমার পরপর তিনবার একই দিনের দেখা হয়, আর সেই সাথে থাকে আমার জন্য প্রচণ্ড রকমের ভয় রিত খানের পক্ষ থেকে। রিত খান নামক প্রাণীটি সম্পূর্ণ ভিন্ন পদার্থের হলেও কিছুটা মনুষ্যত্ববোধ হয়তো রয়েছে ওনার মধ্যে, বিশেষ করে নারীদের নিয়ে। হঠাৎ করে রিত খান সম্পর্ক গুণ গাইছি সেটা কিন্তু মোটেও নয়, তারও একটা বিশেষ কারণ আছে। আর এই কথা এই জন্যই বলছি যে বিগত 15 দিন পর যখন আজ সকালে আমি আশ্রম থেকে বের হয়ে বৃদ্ধা পুরুষ ও মহিলাদের নিয়ে ওয়ার্ক করানোর জন্য একা বের হয়নি আমি, আমার সাথে কিয়া বর্ষাও সাথে আশ্রমের কিছু বড় সদস্যরাও বের হয়েছে বয়স্ক দাদা দাদিদের নিয়ে। আমরা সবাই মিলে আশ্রম থেকে কিছুটা দূরে 2 মিনিট রাস্তার সামনে পার্কটার উদ্দেশ্যে। প্রত্যেক সদস্য একজন করে বয়স্ক মানুষকে নিয়ে যাচ্ছে সে পার্কের উদ্দেশ্যে। সেই সাথে আমিও একটা দাদিকে তার হুইল চেয়ার সহ টেনে নিয়ে যাচ্ছি, যেখানে হাসি মুখে। সব মিলিয়ে আমরা প্রায় 30 জন সদস্য হব। 15 জন সদস্যরা বাকি 15 জন দাদা দাদিকে হুইল চেয়ার সহ বহন করছে। আমরা এমন সারিবদ্ধভাবে এগিয়ে যাওয়ার মধ্যে দিয়ে হঠাৎ করে আমার পথ আটকিয়ে দাঁড়ায় এই এলাকার এমপি ছেলে জিসান শেখ। বাবার ক্ষমতায় ও দাপুটে জিসান শেখ হয়ে উঠেছে সমাজের উচ্চ বর্গের গুন্ডা, লম্পট চেষ্টা। যেখানে মেয়ে বাস সেখানে জিসান শেখের আবাস। অনায়াসেই আজ ঠিক তাই হয়েছে। জিসান শেখ নিজের ঝ্যাঁসরামের ধাপ অনুযায়ী আমাদের রাস্তা দিয়ে যেতে দেখে মুহূর্তেই নিজের জিপ গাড়িটি থামিয়ে দিয়ে আমাদের সামনে এসে দাঁড়ায়। নিজের সঙ্গভঙ্গ নিয়ে সামনে দাঁড়িয়ে থাকা আমাদের সিনিয়র আপুদের লাগাতার ডিস্টার্ব করার পরেও কেউ কিছু বলতে পারছে না জিসান শেখের ভয়ে। সবাই এক জায়গায় জড়সড় হয়ে দাঁড়িয়ে পড়ে মাথা নিচু করে। আমাদের সাথে মাদার থাকলেও হয়তো জিসানের লোকজনেরা কখনোই আমাদের এইভাবে রাস্তায় আটকানোর সাহস জুগিয়ে উঠতে পারত না। জিসান শেখের লোকেরা একে একে আপুদের সবাইকে রাস্তায় ভিন্নভাবে সিট মশকরা করেই চলেছে। এমন করার মধ্যে দিয়ে হঠাৎ করে জিসান শেখের চোখে যায় আমাদের উপর চোখ পড়তেই হাত থেমে যায় জিসান শেখের। ভ্রু কুচকি আমাদের দিকে তাকিয়ে থেকে এগিয়ে আসে আমাদের 3 জন বান্ধবীদের দিকে। জিসান শেখকে আমাদের দিকে এগিয়ে আসতে দেখি আমি সাথে সাথে বর্ষাকে জড়িয়ে ধরি ভয়ে। বর্ষাও আমাকে 2 হাতে চাপটে জড়িয়ে ধরে। কেয়াও সাথে সাথে আমাদের 2 জনকে জড়িয়ে ধরে শক্ত করে। আমাদের এমন করার মধ্যে দিয়ে জিসান শেখ এসে আমাদের সামনে দাঁড়ায় শীষ বাঁচাতে। পরে আমাদের 3 জনকে পা থেকে উপর পর্যন্ত দেখে নিয়ে বাঁকা হেসে বলে ওঠে, ওয়াও, আমার এই তিনটা কবুতর জোড়া এতদিন কোথায় ছিল সোনারা? আরও আগে ধরা পড়নি কেন আমার খাঁচায়? কথাটা বলেই জিসান শেখ এক হাত উঠিয়ে এক আঙুলে আমাদের 3 জনের গাল ছুঁয়ে স্লাইড করতে করতে বলে ওঠে, উফ, এত সুন্দর সুন্দর কবুতর জোড়া যে এমন একটা আশ্রমের মধ্যে থাকতে পারে সেটা তো আমার জানাই ছিল না। সেটা কোনো ব্যাপার না, এখন জানতে পেরেছি। তাই রোজ আসবো কবুতর জোড়াগুলোকে খাওয়া নেওয়ার জন্য। জিসান শেখের এমন নুইয়া ইঙ্গিতের মানে বুঝতে পেরে উপস্থিত সবাই কেউ কিছু বলছে না, উল্টো নীরবে দাঁড়িয়ে থাকে। আর আমরা 3 আরও ভয়েস শিরে উঠি। আর বর্ষা জিসানের কথায় রাগান্বিত চোখে তাকায় জিসানের দিকে আর সাথে সাথে বলে ওঠে, মিস্টার জিসান শেখ, আপনি আপনার গুন্ডামি অন্য কোথাও গিয়ে দেখান, আমাদের সামনে না। আমরা আজই গিয়ে আপনাদের নামে আমাদের ফাদারের কাছে বিচার দিব, তিনি দেখে নেবেন আপনাদের মতো লোকদের। বর্ষার আঙুল দেখিয়ে কথা বলায় ক্ষেপে যায় জিসান। সে ক্ষেপ্ত হয়ে সাথে সাথে বর্ষাকে টেনে তার সাঙ্গ পাঙ্গুর দিকে জুড়ে মারে আর বলে, উঠে আজ রাতের পাখি নাকি, এটা ধরে রাখতে তাদের কাছে। বর্ষাকে নিয়ে যেতেই চিৎকার করে উঠি আমি আর কেয়া।
জিসান শেখ পেছন থেকে ফিরে আমার দিকে তাকাতেই চুপ করে যায়, সাথে সাথে আমার দিকে তাকিয়ে থাকে। আমাদের মুখটা এতক্ষণ যাবৎ বর্ষার বুকে চেপে ধরার কারণে জিসান শেখ হয়তো ঠিক করে দেখতে পারেনি, কিন্তু বর্ষা প্রতিবাদী গলায় বলার পরেও বর্ষাকে আমার কাছ থেকে নিয়ে যাওয়ার সাথে সাথে আমার সম্পূর্ণ মুখটি দেখতে পারে জিসান শেখ। আমাকে দেখেই এগিয়ে এসে আমার সামনে ঘাড় বাঁকা করে দাঁড়িয়ে পড়ে। আমাকে দেখতে দেখতে আমি জিসানকে এমন করে দেখে সাথে সাথে জড়িয়ে ধরে কিয়াকে ভয় আর সামনে থেকে বর্ষা ওদের হাতে আটকে থাকা অবস্থায় চিল্লিয়ে বলে আমাদের কাছে না আসতেও বর্ষাকে ছেড়ে দিতে। বর্ষা কোনো কথা জিসান শেখের কোনো কান অবধি পৌঁছায়নি, কারণ জিসানের মাথায় ঢুকছে অন্য কিছু। তাই জিসান শেখ আমার চারপাশে ঘুরে ঘুরে আমাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে দেখতে আমার সামনে এসে দাঁড়ায়। পরে নিজের এক হাত বাড়িয়ে আমার বেনি করা চুল টেনে ধরে নিজের সামনে এনে দাঁড় করায়। আমি ভয়ে কান্না করতে থাকি, নিচের দিকে তাকিয়ে থেকে না জানি কি হয়। এরপর জিসান শেখের মতো বাজে লোকের নজরে পড়া মানে নিজের জীবনটাই নষ্ট হয়ে যাও। আমাদের কি হয় সেটা এই মুহূর্তে কেউ বলতে পারছে না, কারণ সবাই আমার মতো করে চুপচাপ দাঁড়িয়ে আছে। আর শুধু বর্ষা লাগাতার চিৎকার করে বলছে আমাকে না ছোঁয়ার জন্য। বর্ষার এমন চিৎকার উপেক্ষা করে জিসান আমার বেনি করা হাঁটু অব্দি চুলগুলো নিজের হাতে প্যাঁচাতে প্যাঁচাতে আমাকে নিজের কাছে টানতে থাকে আর বিশ্রীভাবে বলতে থাকে সোনা, তোমাকেই আমার প্রয়োজন। তোমাকে দেখে তো ওই জিসান শেখ পাগল হয়ে যাওয়াটাই। এখন কি হবে বলো তো? এখন তো তোমাকে জিসান শেখের সাথে যেতে হবে, তাই না? চলো, তোমার বান্ধবীর সাথে সাথে তোমাকেও টাইম দেব মন ভরে। তবে তোমাকে শুধু টাইম দেব, অন্য কেউ নয়, কারণ তুমি আমার মন ছুঁয়েছ। তাও লাইফের ফার্স্ট টাইম কোনো মেয়ে সেটা করেছে। আজকে থাকা পরে যদি কাল ভালো লাগে তো বিয়ে করে নিব তোমাকে, সিম্পল। এখন চলো। কথাটা বলে হাতটা বাড়িয়ে আমার হাতটা ধরতে যাবে, তার আগে কেউ পাশ থেকে জিসান শেখের হাতটা চেপে ধরে শক্ত করে। তারপর আমার সেই ব্যক্তির পেছন দিয়ে এসে আমার সামনে এসে দাঁড়ায়, জিসানের হাতটা চেপে ধরার অবস্থায়। আমি নিজের সামনে কাউকে দাঁড়াতে দেখেই কান্না করে দিয়ে ভয়ে ছুটে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে নিজের দুই হাত সেই ব্যক্তির দুই সাইডে কোট আঁকড়ে ধরি শক্ত করে আশ্রয়স্থলের জন্য। আমাকে এমন করতে দেখে বিন্দুমাত্র আমার সামনে থাকা ব্যক্তিটিকে আর ঘুরিয়ে আমাকে এক পলক দেখে নিয়ে আবারও রাগান্বিত দেখে তাকায় জিসান শেখের দিকে। পরে দাঁতে দাঁত চেপে ধরে ক্রোপে বলে ওঠে তুই ভুল জায়গায় তোর নজর ও হাত দুইটাই বাড়িয়েছিস। এটার জন্য তোকে খুব বেশি ভুক্তভোগী হতে হবে, আর সেটা কিভাবে সেটা তুই নিজেই বুঝতে পারবি। আমার ধরে থাকা ব্যক্তিটি এমন কথায় জিসান শেখ চুপ করে থাকলেও পেছন থেকে জিসানের সাঙ্গপাঙ্গুদের মধ্যে একজন রেগে বলে ওঠে ওই কে রে তুই? পাশ থেকে অন্যজন বলে ওঠে মনে হয় এই পাখিদের মধ্যেই কারোর বয়ফ্রেন্ড হবে হয়তো শালা, সেই জন্যই তো মরার জন্য এত বড় বড় লেকচার দিচ্ছে শালা কে। বাকি কথাগুলো শেষ করার আগেই আমার জড়িয়ে থাকা লোকটির মধ্যে থেকে একজন বলে ওঠে রিত খান উনি? রিত খান নামটি শোনার সাথে সাথে মুহূর্তেই সবাই থমকে যায়। যেমনটা হয় মানুষের সামনে ভয়ানক কিছু উপস্থিত হলে মানুষ ভয়ে পাথর মূর্তির মতো হয়ে যায়, ঠিক তেমনটা জিসান শেখ ও তার সাঙ্গপাঙ্গুদের অবস্থা হয়েছে। রিত খান নামটা যেন একটা আতঙ্ক সবার জন্য এই মুহূর্তে। ভালো খারাপ দুই পক্ষই এই মুহূর্তে রিত খানকে ভয় পাচ্ছে ঝোরালোভাবে। জিসান শেখ ও তার দলবল ঠিক যতটা না ভয় পাচ্ছে তার চেয়েও বেশি ভয় আমি পাচ্ছি, কারণ জিসান শেখের হাত থেকে বাঁচার জন্য আমি রিত খানকে জড়িয়ে ধরে আছি। আল্লাহ, রিত খান নামটা শোনার সাথে সাথে আমি ভূত দেখার মতো করে চমকে উঠি। অতিরিক্ত মাত্রায় শক্তের কারণে কিছুক্ষণ মন্ত্র হয়ে দাঁড়িয়ে থাকি রিত খানকে জড়িয়ে ধরা অবস্থায়। হুশ আসতেই ঝটপট করে দৌড়ে কেয়াকে জড়িয়ে ধরি ভয়ে। আমার জড়িয়ে ধরার পরপরই বর্ষাও আমাদের জড়িয়ে ধরে হাস কুচিয়ে। আমার হঠাৎ এমন করাতে রেগে যায় রিত খান। আমার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে থেকে নিজের দুই হাত মুষ্টিবদ্ধ করে নেয়। সাথে সাথে হঠাৎ রিত খানের রং বদল করার মানে তখন বুঝতে না পারলেও ওনার এমন দৃষ্টির মানে বুঝতে পারি যে আমার রিত খানকে ছেড়ে দেওয়াটা মোটেও পছন্দ হয়নি হয়তো। তাই রেগে আমার দিকে তাকিয়ে থেকে আসিফের উদ্দেশ্যে চিৎকার করে বলে ওঠে আসিফ, আমার এই জায়গাটা পরিষ্কার চাই রাইট নাও। এমপি ছেলেও তার সহপাঠীদের কি করবি সেটা তোর বিষয়। আই নিড এ স্পিচ। রিত খানের চিৎকার করে বলার সাথে সাথে আসিফ নম্র সুরে বলল জি ভাই। আসিফ নামটি
লোকটি কথাটা বলার সাথে সাথে বডিগার্ডগুলোকে দিয়ে জিসান ও তাদের সহপাঠীদের একটা গাড়িতে উঠানো হয় ও তাদেরকে গাড়িতে করে কোথায় নিয়ে যাওয়া হয় যেটা আমি জানি না, তবে যেইভাবে নিয়ে যাওয়া হয়েছে তাতে এটা বুঝতে পারি যে জিসান শেখ ও তাদের সহপাঠীদের কপালে আজ খারাপ কিছুই ঘটবে অনায়াসেই। এখানে ঘটে যাওয়া সব কিছু আমি কেয়াকে জড়িয়ে ধরা অবস্থায় আর চোখে তাকিয়ে দেখছিলাম। ঠিকই, কিন্তু রিদ খান তখনও আমার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়েছিল। জিসান শেখ ও তাদের দলবলকে নিয়ে যাওয়ার সময় যেন সবাই হাঁপ ছেড়ে বাঁচল। সকলে জান ফিরে আসলেও কৃতজ্ঞতা জানতে লাগলো রিদ খানকে। রিদ খানের সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে তখনও রাগের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থেকে সবাইকে এক পলক দেখে কিছু না বলে নিজের গাড়িতে উঠে চলে যায় নিজ গন্তব্যে। ওনার যাওয়ার দিকে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। রিদ খানের চোখের সামনে থেকে যাওয়াতে আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। জিসান শেখ থেকে রিদ খান আরও ভয়ানক প্রাণী। রিদ খানের আসল রূপের সাথে আমি পূর্ব পরিচিত, তাই ওনার সম্পর্কে আমার ভালো করেই জানা আছে। তবে এত কিছুর মধ্যে এটা অন্তত বুঝতে পারি যে রিদ খানের মনে নারী সমাজের জন্য যথেষ্ট পরিমাণ সম্মেলন আছে। রাত 10টা ছুঁই ছুঁই রুমে পড়ার টেবিলে বসে মনোযোগ সহকারে পড়ছি। আমি, বর্ষা ও কিয়া। আমাদের পড়ার মধ্যে দিয়েই হঠাৎ কেবল একজন আমার দরজায় কড়া নেড়ে ওঠে। দরজার শব্দ কানে আসতেই চমকে উঠে দরজার দিকে তাকাই। সবাই দরজার সামনে আশ্রমের কাশেম চাচাকে দাঁড়িয়ে থাকতে দেখে সেই দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাই। এতটা রাতে চাচা কী কাজ হতে পারে সেটা ভেবে নিয়ে কাশেম চাচা আমাদের ওনার দিকে তাকাতে দেখে স্বাভাবিক বগিতে বলে যে আমাকে নাকি ফাদার ডেকেছে তার রুমে বিশেষ কাজের জন্য। কথাটা শুনতেই আমাদের তিনজনের কপাল কুঁচকে এলো। হঠাৎ এত রাতে ফাদার আমাকে কেন ডাকবে? কিন্তু কেন? যদি ফাদারের কোনো প্রয়োজন হয় তো ফাদার নিজেই আমাদের রুমে এসে কথা বলে যায়, তবুও আমাদের ডাকে না ওনার কক্ষে। 7-5 কথা ভেবে নিয়ে চাচার পেছন পেছন যেতে থাকি ফাদারের রুমে। কী জন্য ডেকেছে সেটা দেখার জন্য। আমার গায়ে সাদা একটা পাঞ্জাবি স্টাইলে লং ড্রেস পরা, চুলগুলো এলোমেলো অবস্থায় খোপা করা। ধীর পায়ে ফাদারের অফিসের দিকে এগিয়ে যেতেই দরজার সামনে দাঁড়িয়ে আরও কিছু ব্যক্তির কথা শুনছিলাম। হয়তো ফাদার ছাড়া আরও বেশ কয়েকজন রয়েছে ফাদারের সাথে। সংকোচ বোধ করতে করতে ধীর গতিতে ফাদারের অফিসে দরজায় নক করি। আমার নক করার সাথে সাথে ফাদার ভেতর থেকে বলে ওঠে, ইয়েস, কাম ইন। ফাদার হয়তো আমার অপেক্ষায় ছিলেন, তাই তো আমায় নক করার সাথে সাথেই ফাদার উত্তর আসলো। আমি মাথা নিচু করে রুমের ভেতর ঢুকে কোনো দিক না তাকিয়ে ফাদারের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আস্তে করে বলে উঠি, জি ফাদার, ডেকেছিলেন? তোমার সাথে কিছু কথা বলার জন্য ডেকেছি। আজকে নাকি জিসান শেখ তোমাদের পট আটকে দাঁড়িয়েছিল। জি ফাদার। আমি শুনেছি। আচ্ছা, আর ভয় পেতে হবে না তোমাদের। জিসান শেখ তার উচিত শিক্ষা পেয়ে গেছে। রিদ খান তাদের শিক্ষা দিয়েছে, আর রিদ খান আমাদের সঙ্গে বড় একটা ডিল ও ফাইনাল করেছে। আর এজন্যই আজ রিদ খান আমাদের আশ্রমে এসেছে। রিদ খানের নামটি শোনার সাথে সাথে আমি ভয় চমকে উঠে পাশে তাকাই। রিদ খানকে চোখের সামনে পায়ের উপরে পা দিয়ে বসে থাকতে দেখে ভয়ে সিটিয়ে যাই আমি। ওনার দিকে ফিতু চোখে তাকাতেই চোখে পড়ল ওনার ভয়ানক রাগের দৃষ্টিতে, যা টেবিলের উপর নিক্ষেপ করা। হয়তো কোনো কিছু নিয়ে প্রচণ্ড রকমভাবে রেগে আছে, তাই তো দাঁতে দাঁত চেপে ধরে বসে আছে রক্তচক্ষু হয়ে। ওনার এমন রাগের কারণ বুঝতে না পেরে আবারও ভয়ে ভয়ে নজরে তাকাই ফাদারের দিকে। আমার ফাদারের দিকে তাকাতেই ফাদার বলে ওঠে, যাই হোক, মূল কথায় আসি। তোমাকে রিদ খানের জন্য ডাকা হয়েছে। আজ থেকে রিদ খান যা বলবে তোমাকে তাই শুনতে হবে, কোনো রকম প্রশ্ন ছাড়াই। একটা সময় হলে তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে, কিন্তু এখন তুমি অনেক ছোট বলে তোমাকে যা বলা হচ্ছে তাই করতে হবে। ফাদারের এমন কথাই কলিজা সহ কেঁপে ওঠে আমার। যাকে এতটা ভয় পায় তার সামনে থাকবো কিভাবে? আর এই বাজে লোকটা তো আমাকে এবার মেরেই ফেলবে যদি আমাকে একা পাইতো। কথাগুলো ভেবে নিয়ে ফিতু গলায় বলি, কিন্তু ফাদার আমার। কোনো কিন্তু নয়, যা বলা হয়েছে তাই করতে হবে তোমাকে, কোনো রকম প্রশ্ন ছাড়াই। সাথে তো ফাদারের বাকি কথাগুলো শেষ করার আগেই রিদ খান স্ট্রং হয়ে দাঁড়িয়ে বলে ওঠে, মিস্টার বার্ড, আপনার কথা যদি শেষ হয়ে থাকে তো আমি এবার রুমে যেতে চাই আপনার স্টুডেন্ট নিয়ে। হ্যাঁ, কেন নয় মিস্টার খান, যান।
ফাদারের হঠাৎ এমন আচরণে থমকে যাই আমি। এই কোন ফাদারকে দেখছি আমি? ফাদার এতটা সহজেই একটা পরপুরুষের রুমে আমাকে পাঠিয়ে দিচ্ছে, তাও কোনো রকম আপত্তি ছাড়াই। আজকে আমার এই ফাদারকে বড্ড অচেনা লাগছে। মনে হচ্ছে আমি যেন ফাদারকে চিনি। সেই ফাদার আমাদের চেনা ফাদার নয়, অন্য কেউ একজন। মনে হচ্ছে আমি কোনো এক মিথ্যা জালে ফেসে আছি ফাদার নামক ব্যক্তিটির মাধ্যমে। ফাদারের কথা মতো এক বুক কষ্ট জড়জড়িত হয়ে হৃদ খানের আশ্রমের একটা ভিআইপি রুমে নিয়ে যাই আমি। হৃদ খানকে নিয়ে রুমে ঢুকতেই ঠাস করে পেছন থেকে রুমের দরজাটা আটকিয়ে দেয় হৃদ খান। দরজার শব্দে চমকে উঠি। পেছন ফিরে তাকাতেই হৃদ খানকে রুমের দরজা লাগাতে দেখে ভয়ে দৌড়ে গিয়ে দরজার ধাক্কাতে লাগি রুমের দরজাটি খোলার জন্য, নিজেকে বাঁচানোর জন্য হৃদ খান থেকে। আমার শত চেষ্টার ফলেও যখন দরজাটি খুলতে অসফল হলাম, তখনই আমি ভয়ে আর কষ্টে কেঁদে উঠে দরজায় ধাক্কাকৃত অবস্থায়। আমাকে এমন করতে দেখে হৃদ খান দরজার সামনে থেকে গিয়ে রুমের সোফায় আরাম করে বসে পড়ে। 2 পা তুলে দেয় সামনের টি টেবিলের উপর। পরে ডন্ট কেয়ার ভাব নিয়ে মনোযোগ সহকারে আমার কাণ্ড দেখতে লাগে যে আমি আর কি করতে পারি এখান থেকে ছোটার জন্য। আমি দরজাটি খুলতে ব্যর্থ হয়ে জায়গায় দাঁড়িয়ে পড়ি কান্না করতে করতে। আমাকে কান্না করতে দেখে হৃদ খান আগের নাই বসে আমার দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, কি ড্রামা জোন? ড্রামা করা শেষ আপনার, নাকি আরও কিছু বাকি আছে করার আপনার? হৃদ খানের এমন কথায় ভয়ে নিচের দিকে তাকিয়ে থেকে ফুপিয়ে ফুপিয়ে খেতে চলেছি আমি। আমার কোনো রকম হেলদোল না দেখে হৃদ খান আবারও বলে ওঠে, তো ম্যাডাম, আপনার যদি ড্রামা করা শেষ হয়ে থাকে তো আপনি আমার কাছে আসুন। আপনার সাথে আজ রাতে আমার অনেক কাজ, আর আপনার জন্যই তো আমার এত কিছু করা। আপনি আমার লাইফে যদি না আসতেন তাহলে তো আমিও আপনার লাইফে আসতাম না। কিন্তু কী আর করার বলুন, আপনি তো জোরপূর্বক চলে এলেন আমার লাইফে, তাই আমাকেও বাধ্য হয়ে আপনার সাথে থাকতে হচ্ছে। কি করব বলুন? হিসাব নিকাশ মিলাতে হবে তো আপনার সাথে আমার, তাই না? আমি বেশ ছোট হয় হৃদ খানের এমন বেখেয়ালিপনার কথার মানে আমি তখন বুঝতে না পারলেও এতটা অন্তত বুঝতে পেরেছিলাম যে আজকে রাতে আমার সাথে খারাপ কিছুই ঘটবে অনায়াসেই, যা হৃদ খান আমার সাথে করে থাকবে। কোথায় থেকে কি হচ্ছিল তখন কিছুই বুঝে উঠতে পারছিলাম না, কারণ এদিকে হঠাৎ করে ফাদারের এমন বদলে যাওয়াটা, সেই সাথে হৃদ খান আমার জীবনের ঝড়ের মতো আসা, সব কিছুই ছিল আমার কাছে একটা দুঃস্বপ্নের মতো, যা ঘুম ভেঙে গেলেই হয়তো সব ঠিক হয়ে যাবে এমন কিছু। তখন একটা মুহূর্তের জন্য এতটা অস্থির হয়ে পড়ি যে কী করব কিছু ভেবে না পেরে হিতাহিত জ্ঞান হারিয়ে পাশে থাকা ফুলের টপটা হাতে নিয়ে প্রাণপূর্ণ শক্তিতে সাথে সাথে হৃদ খানের দিকে ছুঁড়ে মারি। কারণ এই মুহূর্তে শুধু আমার মাথায় হৃদ খানে আমার সাথে করা সব কাণ্ডগুলো মনে হচ্ছে, সেই সাথে ওনার বলার আমাকে সমস্ত কথাগুলো। আমার আকস্মিক আক্রমণে হৃদ খান খানিকটা ভড়কে গিয়ে দ্রুততার সঙ্গে সাথে সাথে পাশে শুকিয়ে গিয়েও ওনার হাতের মধ্যে ফুলের টপটা লেগে যায় প্রচণ্ড বাজেভাবে, যার কারণে হৃদ খানের হাতটা কেটে গিয়ে সেখান থেকে ঝরঝর করে রক্ত ছুটতে থাকে ভীষণভাবে। হৃদ খান নিজের কাটা হাতটা ঝেড়ে নিয়ে আমার দিকে তাকায় রক্ত লাল শুকে, যার মানে হলো আমার এমন কাণ্ডে ওনার মোটেও পছন্দ হয়নি ওনার। কিন্তু আমার কি করার, আমি ওনার এমন লাল লাল চোখ অপেক্ষা করে আবারও পাগলের মতো করে অন্য একটা ফুলের টপ নিয়ে ওনার দিকে ছুঁড়ে মারতে নেই। তার আগেই হৃদ খান দ্রুততার সঙ্গে এগিয়ে এসে আমার হাত থেকে ফুলের টপটা ফেলে দিয়ে সাথে সাথে আমাকে ওনার কোলে তুলে নিয়ে বিছানার উপর ছুঁড়ে মারে প্রাণপূর্ণ শক্তিতে। আমাকে বিছানা ফেলার সাথে সাথে উনিও আমার উপর ঝেপে পড়ে শক্ত করে, যার কারণে আমি শত চেষ্টা করেও বিন্দুমাত্র নড়াচড়া করতে পারিনি। হৃদ খানের হাতে বাঁধা অবস্থায় আমি নাড়াচাড়া করতে না পেরেই শব্দ করে কান্না করে বসি। এতে করে উনি আমার দিকে খেপে তাকিয়ে থেকে তাতে দাঁত চেপে বলে ওঠে, আমাকে এমন কিছু করতে বাধ্য করো না যেটা আমি এখনও অবধি করিনি। আমাকে হিংস্রতায় নিয়ে যেও না, তাহলে সেই হিংস্রতা ভুক্তভোগী হবে তুমি নিজেই। নিজের মাথাটা চালিও না, তুমি আমার কাছে এখনও সেফ আছো, কিন্তু আমার কথা মতো কাজ না করলে বেশিক্ষণ সেফ থাকবে না। ট্রাস্ট মি, তোমার সাথে কিছু ঘটলে তোমার পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না, কারণ তুমি যাদের ভালো মানুষ ভাবো তারাই দুনিয়ার সবচাইতে অমানুষ প্রাণী। তাই বলছি বেশি উড়াউড়ি করো না, যেটা আমার পছন্দ না, কারণ আমি ভালো মানুষ না। তাই ভালো কিছু কখনোই আমার কাছে আশাও করো না। যা বলি সেটা শুনে থাকবে, যা করতে বলি সেটা করে থাকবে, কোনো রকম কথা ছাড়াই।
কথাগুলো বলে আমাকে ধাক্কা মেরে ছেড়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ে স্ট্রং হয়। আর আমি ওনার এমন সব কথা বা কাজের মানে বুঝতে না পেরে জায়গায় শুয়ে থেকে ফুপিয়ে কেঁদে উঠি। আমাকে ফুপাতে দেখে উনি রাগে কটপট করতে করতে উচ্চস্বরে বলে ওঠে, মেয়েদের প্যাচ প্যাচ করে কান্নাটা কোনো কালেই পছন্দ না আমার। কান্না হলে পরে নিজের রুমে বসে ইচ্ছা মতো কান্না করবে, কিন্তু আমার সামনে কখনোই কান্না করা যাবে না। ওনার এমন কথাই মুহূর্তেই চুপ করে গিয়ে উঠে বসে পড়ি। পরে ধীর গতিতে বিছানায় থেকে নামতে যাব তার আগেই হৃদ খান নিষিদ্ধ সুরে বলে ওঠে, বিছানা থেকে একটু যাতে নিচে না যায়, যদি যায় তো আমার থেকে খারাপ কেউ হবে না। আমার পা টিপবে তুমি সারা রাত, তাই তোমাকে এখানে আসা হয়েছে। চুপচাপ পা টিপো, আমি ঘুমাবো। ওনার এমন কথায় আমি মুহূর্তেই চমকে উঠি। তার মানে ওনার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না আমার সাথে, শুধু ওনার সেবার করার জন্য আমাকে এখানে আসা হয়েছিল, আর আমি ওনাকে আঘাত করলাম। কথাটা ভেবে আর চোখে হৃদ খানকে একবার দেখে নিয়ে আস্তে করে ওনার পায়ের কাছে বসে পা টিপতে থাকি আস্তে আস্তে। আর উনি আবেশে নিজের চোখ দুটো বন্ধ করে নেয়। তবে হৃদ খানের পা দুটো অনেক বেশি সুন্দর, আমার চিন্তাভাবনার বাহিরে সুন্দর। আর সুন্দর হবে নাই বা কেন? হৃদ খান প্রাণীটাই যে অনেক বেশি সুন্দর। আমার এমন সব চিন্তাভাবনার সাথেই আমি মনোযোগ সহকারে ওনার পা দুটো অনেকক্ষণ ধরে টিপতে থাকি। ওনার পা টিপতে টিপতে আমার 2 হাত ব্যথা হয়ে যাচ্ছে, তবুও থামতে বলছে না হৃদ খান। আমি অসহ্য হয়ে তারপরেও টিপতে লাগলাম। আমি হৃদ খানের পা টিপতে টিপতে ওনার পায়ের উপর থেকে কিছুটা প্যান্ট উপরে উঠে যায়, যার কারণে আমি ওনার হালি পায়ের উপর টিপতে গিয়ে আবার কাতুকুতো লাগছে ভীষণভাবে, যার কারণে আমি বারবার হেসে উঠছি আর এক হাত দিয়ে অন্য হাত বারবার ঘষা দিচ্ছি। আমার বারবার এমন করে হেসে ওঠার কারণে হঠাৎ নড়াচড়া করে উঠে হৃদ খান। পরে ঘুম চোখে আমার থেকে কপাল কুঁচকিয়ে তাকাতেই আমি অপরাধী কণ্ঠে বলে উঠি, আপনার পায়ের পশম তো অনেক বেশি, তাই তো আমার কাতুকুতো লাগছে বড্ড, সেই জন্যই তো আমি বারবার হাসছি। আমার এমন কথায় হৃদ খান এক দৃষ্টিতে আমার থেকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ করে উঠে বসে আমার কোলের উপর মাথা দিয়ে শুয়ে পড়ে ঘাপটি মেরে। আর আমি হৃদ খানের এমন আচরণ মুহূর্তেই পাথর মুক্তির মতো হয়ে যায় অতিরিক্ত শক্তের কারণে। বউবার মতো কিছুক্ষণ মন্ত হয়ে বসে থেকে হঠাৎ নড়ে চড়ে উঠি আমি ওনার এমন কোলের উপর মাথা দিয়ে শোয়ার জন্য। নিজের কোল থেকে ওনার মাথাটা সরানোর চেষ্টা করতেই উনি নড়ে চড়ে উঠে আমার পেটের মধ্যে নিজের মুখটা চেপে ধরতেই সাথে সাথে নিজের 2 হাত আমার কোমর শক্ত করে জড়িয়ে ধরে নিষিদ্ধ কণ্ঠে বলে ওঠে, ডিস্টার্ব করো না তো। এমনিতেই লাস্ট কিছুদিন যাবত আমার ঘুমের সমস্যা হচ্ছে তোমার জন্য, আর এখন আবারও শুরু করেছো। আমাকে ঘুমাতে দিবে নাকি ঠিক করে? ওনার আমার পেটের মধ্যে মুখ গজাতেই আমি খিলখিল করে হেসে উঠি কাতুকুতুর জন্য। বড্ড বেশি কাতুকুতু লাগাই আমি হাসতে হাসতে ওনাকে উদ্দেশ্য করে বলে উঠি, আপনি কি করছেন? আমার কাতুকুতু লাগছে তো খারাপ মানুষ, আমাকে ছাড়ুন বলছি। হাসতে হাসতে হৃদ খানকে হালকা ধাক্কা দিতে দিতে কথাগুলো বলি আমি। আমার খিলখিল করে হাসির শব্দ শুনতে হৃদ খান নিজের মাথাটা তুলে আবারও আমার হাসি মাখা মুখের দিকে তাকায় করুণ দৃষ্টিতে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পরপরই করুণ কণ্ঠে বলে ওঠে, আমাকে বারবার ঘায়েল করে তুমি যে ছাড় পাবে তা কিন্তু মোটেও নয়। তাই গাটা যত বেশি গাঢ় হবে তার যন্ত্রণাটা ততই বেশি বেদনাদায়ক হবে। আঘাত করবে আমাকে আর তার ব্যথা ভোগ করব তুমি। ছোট বলে যে ছাড় পাবে তা কিন্তু হবার নয় শোনা। ওনার এমন মারপ্যাচ বেখেয়ালি কথার কিছুই বুঝতে পারিনি আমি। কোথা থেকে কি বলছে সেটা বুঝতে না পেরে গোল গোল চোখ করে তাকিয়ে থাকি ওনার দিকে। আমাকে গোল গোল চোখে তাকাতে দেখে হৃদ খান আবারও বলে ওঠে, কে যেন বললে তুমি তখন? আমি খারাপ মানুষ তাই তো? ঠিক বলেছ, আমি ব্যাস খারাপ। তোমার চিন্তাভাবনার বাহিরে খারাপ আমি, তাই তোমার এই খারাপ মানুষ নামটা আমি বেশি পছন্দ হয়েছে। তুমি এই নামে আমাকে ডাকতে পারো, আমার কোনো সমস্যা হবে না। ওকে, এবার আমাকে ঘুমোতে দাও, আর কোনো রকম ডিস্টার্ব চলবে না কিন্তু। কথাগুলো বলে আবারও আগের ন্যায় ওনার মুখটা চেপে ধরে আমার পেটের মধ্যে। আর ওনার আমাকে এমন করে চেপে ধরার মুহূর্তেই আমি কেঁপে কেঁপে উঠছি। ওনার নিঃশ্বাসের গরম তাপ যা আমার পেটের মধ্যে ওঠানামা করছে বারবার। আমি কম্পিত অবস্থায় কাঁপা কাঁপা গলায় বলে উঠি, প্লিজ আমাকে যেতে দিন, আমি বর্ষা ও কেয়ার কাছে যাব, আমি এখানে থাকবো না, আমার ভয় করছে এখানে।
এতটা ভয়ানক জায়গায় থেকেও তোমার ভয় করে না? আর আজকে তুমি সেফ জায়গায় আছো, সেটাই তোমার ভয় করছে? মানে? কিছু না, আপাতত এখানে থেকে যেতে পারবে না তুমি। তাই চুপচাপ আমার মাথায় হাত বুলে দাও, আমি ঘুমাবো। এমনিতেই বেশ কয়েকদিন ঘুমাতে পারছিলাম না তোমার জন্য। আর এখন যখন একটু শান্তি ঘুমটা আসছে, সেটাতে তুমি ডিস্টার্ব কেন করছো? তোমার কি আমাকে সব কিছুতে ডিস্টার্ব করাটা জরুরি? কেন এতটা জ্বালাও তুমি আমাকে? কি? ধমক সুরে বলে ওঠে। এত কি করো কেন পিচ্ছি একটা? যা বলছি তা করো। আমার মাথায় হাত বুলে দাও চুপচাপ, নয়তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। কথা না শুনলে কি হবে জানোই তো তুমি পিচ্ছি। ওনার এমন ধমক সুরের কথা শুনে মুহূর্তেই চুপ করে যাই আমি। কিছু বলতে গিয়েও বলতে পারিনি ওনার ভয়ের কারণে। আমি খানিকটা ইতস্ততা বোধ করতে করতে ওনার মাথায় হাত বুলিয়ে দিতে থাকি ধীরে ধীরে। তীব্র ঘুমের তাড়নায় আমি একটা সময় ওনার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আস্তে করে ঘুমিয়ে পড়ি ওনার উপর, কপাল ঠেকিয়ে। সকালে ঘুম ভাঙতেই আমি নিজেকে কারো বুকের উপর আবিষ্কার করি। প্রথমে আমি বুঝতে না পেরে স্বাভাবিক বগিতে নড়ে চড়ে উঠে আবারও তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ি বর্ষা ভেবে। বর্ষার শরীরের তুলনায় অনেক বেশি শক্ত বড় মনে হয়। কপাল কুঁচকে ওই অবস্থায় ব্যক্তিটির উপর হাত বুলাতে থাকি আর ঘুম ঘুম কণ্ঠে বলে উঠি, বর্ষা, তুই হঠাৎ করে এতটা বড় আর শক্ত হলে কীভাবে রে? এতটা শক্ত কেন তুই? যেমনটা ছেলে ছেলে ভাব। আমার কথায় হৃদ খান কর্কশ কণ্ঠে বলে ওঠে, আমার বুকে সারা রাত ঘুমিয়ে সকালে উঠে মেঘ বর্ষা হয়ে গেছে। ওয়াও! হৃদ খানের কণ্ঠ শুনতেই মুহূর্তেই ভুলে যাওয়া বিষয়গুলো একে একে মনে হতেই তড়িৎ গতিতে লাফিয়ে উঠে বসে পড়ি ওনার বুকের উপর থেকে। সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরে সাথে সাথে নিজের চোখ নামিয়ে নেই ওনার উপর থেকে। কি করব বুঝতে না পেরে ইতস্তত বোধ করতে থাকি ওনার সামনে বসা থাকা অবস্থায়। আমাকে ইতস্তত বোধ করতে দেখে উনিও আমার সাথে সাথে উঠে বসে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে কপাল কুঁচকে বলে ওঠে, আপনাকে আমার সেবা করার জন্য এই রুমে এনেছিলাম আমি। আপনি আমার সেবা না করে উল্টো আমাকে নিজের সেবায় নিয়োজিত করে রেখেছেন সারা রাত। তা কি আপনি জানেন? ওনার এমন কথায় আমি কৌতূহলে চোখে তাকাই ওনার দিকে। উনি আমার কী সেবা করেছে সেটা জানার জন্য নিজের মাথা নাড়িয়ে অসম্মতি জানাই, যার অর্থ না, আমি জানি না। আমাকে মাথা নাড়িয়ে সুসম্মতি জানাতে দেখে উনি আমাকে ভ্যাং করে বলে ওঠে, ওয়াও! তা জানবেন কেন আপনি? আর কথা ছিল আমার ঘুমানোর পর আপনি সারা রাত বসে বসে আমার সেবা করবেন লাগাতার। আপনি সেটা না করে উল্টো নিজেই ঘুমিয়ে পড়েছেন আমার উপর। আচ্ছা, ঘুমানোটা পর্যন্ত না হয় ঠিক ছিল, কিন্তু ঘুমের মধ্যে কেউ এতটা নড়াচড়া করে? সিরিয়াসলি? আচ্ছা, তুমি কি রাতে বেডের উপর ঘুমাও নাকি যুদ্ধ করো? একদিনে আমার নাজেহাল অবস্থা করেছো তুমি। বাকি দিনগুলো কি করবে তুমি আমার সাথে? কতটা লাথি ঘুষি খেতে হয়েছে আমাকে তোমার থেকে এক রাতে। উফ! একবার বেডের এই মাথায় তো অন্যবার বেডের ওই মাথায়। ওনার এমন বেদনাদায়ক কথাগুলো শুনে আমি অপরাধের দৃষ্টিতে তাকাই ওনার দিকে, কারণ আমি জানি উনি সত্যি বলেছে। এর আগে বর্ষা কেয়াম মাদার আমাকে রোজ রোজ বলতো আমি নাকি ঘুমের মধ্যে অনেক বেশি নাড়াচাড়া করি, কিন্তু আমি তাদের কথা কখনো তেমন একটা গুরুত্ব সহকারে নেইনি। কিন্তু আজ হৃদ খানের কথাই মনে হচ্ছে কেন যে আগে ওদের কথা বিশ্বাস করিনি, তাই জন্য বড্ড আফসোস হচ্ছে। আমি অপরাধের দৃষ্টিতে ওনার দিকে তাকাতে তাকাতেই আস্তে ধীরে বেড থেকে নেমে পড়ি। পরে ওনার দিকে এক পলক তাকিয়ে থেকে ওনার কোনো কথার উত্তর না দিয়ে চুপচাপ দরজার দিকে হাঁটতে থাকি বাইরে যাওয়ার জন্য। কিন্তু দরজাটা বন্ধ থাকায় দরজার সামনে দাঁড়িয়ে পড়ি মাথা নিচু করে। আমার সকল কর্মকাণ্ড এতক্ষণ যাবৎ হৃদ খান শুদ্ধ চোখে দেখছিল, আমি করতে চাইছি সেটা দেখার জন্য। সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরে বেডের উপর থেকে উঠে এসে দাঁড়ায় দরজার সামনে। কিছুক্ষণ চুপচাপ আমাকে দেখে নিয়ে কিছু একটা ভেবে চুপচাপ দরজাটি খুলে দেয় আমার দিকে তাকিয়ে থেকে। দরজাটি খোলা পেয়ে কোনো দিক না তাকিয়ে সোজা নিজের রুমের দিকে দৌড় লাগায় চোখ মুখ খিসকে। আমাকে হৃদ খানের রুম থেকে বের হতে দেখে অনেকেই, তারা সবাই আমার দিকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চকর, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।